নমস্কার, আমার রাউ স্পিচ এই অর্থ সংক্রান্ত ইউটিউব চ্যানেলে ব্র্যান্ড রিনিউ ভিডিওতে সবাইকে স্বাগত। আমি একজন ইনভেস্টমেন্ট প্ল্যানার, মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর এবং এক্স ব্যাংক অফিসার। বিনিয়োগকারীরা মিউচুয়াল ফান্ড বা শেয়ার যেখানেই বিনিয়োগ করুন না কেন, কন্টিনিউয়াসলি তারা কিন্তু লাভ পেতে পারেন। কী কৌশলে সেই লাভ তারা পেতে পারেন, আমার অভিজ্ঞতার ভিত্তিতে আমি সেটা আলোচনা করব। এবং কন্টিনিউয়াসলি তারা হয়তো একটু বেশি লাভ পাবেন কিংবা একটু কম লাভ পাবেন, এবং কিভাবে তারা বিভিন্ন জায়গায় বিনিয়োগটাকে ঘুরিয়ে ঘুরিয়ে চলবেন এবং কী পদ্ধতিতে তারা বিভিন্ন শেয়ার বা মিউচুয়াল ফান্ডে বিভিন্ন স্কিমগুলো কিনবেন এবং কিভাবে সেগুলোকে হোল্ড করবেন যাতে ভবিষ্যতে তারা বিরাট কর্পাস তৈরি করতে পারেন। আমার অভিজ্ঞতার ভিত্তিতে আজকে আমি সেটাই আপনাদের কাছে বলবো, যাতে প্রত্যেক বিনিয়োগকারী তারা বিনিয়োগের আগে যে চিন্তাটি করেছেন যে তারা বড় কর্পাস তৈরি করতে পারবেন, এবং তারা সেটা অবশ্যই পারবেন। শুধু তাদের প্যানিক থাকলে হবে না, ধৈর্য রাখতে হবে। কিভাবে সেটা সম্ভব, আজকে আলোচনা আমি সেটাই করব। আমার এই চ্যানেলে যদি এখনও পর্যন্ত কেউ সাবস্ক্রাইব না করে থাকেন, যারা দেখছেন তাদের প্রতি আমার স্বনির্বন্ধ অনুরোধ যে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমার এই রাউ স্পিচ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিলেই হলো। আজকে আমি কন্টিনিউয়াসলি কীভাবে ফান্ডটাকে বাড়ানো যাবে সেটাই আমি আলোচনা করব, যাতে ভবিষ্যতে ফিনান্সিয়াল ফ্রিডম অবশ্যই অর্জন করতে পারবে প্রত্যেক বিনিয়োগকারী। ভবিষ্যতে বড় ফান্ড তৈরি করতে গেলে বা ফিনান্সিয়াল ফ্রিডম বা ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স অর্জন করতে গেলে অবশ্যই নিজের পোর্টফোলিওকে ভ্যালু দিতে হবে। কেন আপনি পোর্টফোলিওকে ভ্যালু দেবেন? কারণ সবসময় কিন্তু বাজার ভোলাটিলিটির মধ্যে চলেছে, মানে উত্থান পতনের মধ্যে চলেছে। সেটা শেয়ার মার্কেট ধরুন বা মিউচুয়াল ফান্ড মার্কেটই ধরুন। তাহলে যখন দেখব আমরা যে কোম্পানির মধ্যে, মানে মিউচুয়াল ফান্ড কোম্পানি বা বিভিন্ন শেয়ারের যে কোম্পানিগুলো রয়েছে সেখানে স্ক্যাম চলে এসছে বা কোম্পানি ভালো রান করতে পারছে না, তখন আমরা সেই কোম্পানি ত্যাগ করব। তাহলে যখন বিভিন্ন শেয়ারের দাম কমে আসবে, যেটা বিভিন্ন রাজনৈতিক অস্থিরতা বা অর্থনৈতিক বিভিন্ন কারণে ঘটতেই পারে, বাজারে সেটা সবসময় চলে, তখন আমরা ওই শেয়ার বা মিউচুয়াল ফান্ডের স্কিমগুলোকে হোল্ড করব। আমরা কিন্তু সেটাকে বেচে দেব না। এটাই কিন্তু প্রথম লক্ষ্য হওয়া উচিত। মিউচুয়াল ফান্ডের বিভিন্ন স্কিমে বা শেয়ার মার্কেটের বিভিন্ন শেয়ারে বিনিয়োগ করার আগে বিনিয়োগকারীদের প্রথমেই ঠিক করতে হবে যে তিনি কেন বিনিয়োগ করছেন এবং এই বিনিয়োগটি কত দিনের, আর তিনি কতটা রিস্ক নিতে পারবেন। হঠাৎ যদি দাম কমে যায় তিনি কি সহ্য করতে পারবেন? তার মনে কি প্যানিক আসবে? না তিনি ধৈর্য ধরে লং টার্ম স্ট্র্যাটেজি নিয়ে গোলস করবেন? কারণ দেখা যায় যে তিনি যদি শর্ট টার্মে টাকা রাখতে চান, তাহলে তার উদ্দেশ্য অবশ্যই হবে ইমার্জেন্সি ফান্ড তৈরি করা কিংবা ট্র্যাভেল অ্যান্ড ট্যুরের জন্য টাকার সংস্থান করা। যদি তিনি মিড টার্ম কোনো গোলস রাখেন, যেমন ছেলে মেয়েদের পড়াশুনো হতে পারে, একটা বাড়ি কেনা হতে পারে, গাড়ি কেনা হতে পারে, তিনি যদি লং টার্ম কোনো তার গোলস রাখেন, লং টার্ম অবশ্যই রিটায়ারমেন্ট গোল, এবং রিটায়ারমেন্টের পরে তার ফিনান্সিয়াল ফ্রিডম জীবনে আসবে কি না, যখন খুশি সেটা তিনি ব্যয় করতে পারবেন কি না, এইগুলো প্রথমে মাথায় রাখতে হবে। তারপরে ভালো হয় যদি একজন সারথির পরামর্শ নিয়ে কিংবা এই মিউচুয়াল ফান্ড বা শেয়ার মার্কেট সম্বন্ধে যে অভিজ্ঞ যে ব্যক্তিরা রয়েছেন তাদের সাহায্য নিয়ে এগিয়ে চলা, এবং বিভিন্ন ফিনান্সিয়াল যে বই পুস্তক রয়েছে, ওয়েবসাইট রয়েছে, সেগুলো স্টাডি করা। আমি এগুলো একে একে আলোচনা করব, আপনারা একটু ধৈর্য ধরে এটা শুনবেন। লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমার মতে ছোট এবং মাঝারি কোম্পানির শেয়ারগুলোতে ভবিষ্যতের জন্য বিনিয়োগ করা ভালো হবে, এবং এক্ষেত্রে মিউচুয়াল ফান্ডের স্কিমগুলোর ক্ষেত্রেও শেয়ার নির্ভর মিউচুয়াল ফান্ডের যে মিড ক্যাপ এবং স্মল ক্যাপ যে স্কিমগুলো রয়েছে সেখানে বিনিয়োগ করা যেতে পারে ভবিষ্যতের জন্য। কারণ মার্কেট ফ্লাকচুয়েশনস রয়েছে, এবং মার্কেট ফ্লাকচুয়েশনস হচ্ছে যে হঠাৎ করে দেখা গেল যে আজকে ন্যাব অনেকটাই বেড়ে গেল, কালকে আবার ন্যাব কমে গেল, মানে নেট অ্যাসেট ভ্যালু, এবং শেয়ারের দামের ক্ষেত্রেও সেটা লক্ষ্য করা যায়। মানে খুবই উত্থান পতন ঘটে মার্কেটে, এবং ভবিষ্যতে সেটা খুবই ভালো, কারণ যত ঝুঁকি বা রিস্ক থাকবে ততই কিন্তু রিটার্ন বেশি হবে। এবং এই যে স্মল ক্যাপ কোম্পানিগুলো বা মিড ক্যাপ কোম্পানিগুলো রয়েছে, এরাই কিন্তু ভবিষ্যতে লার্জ ক্যাপ এবং জাইগ্যান্টিক কোম্পানি হবে, এবং হয়েছেও
ফলে মার্কেট ফ্লাকচুয়েশনসটাকে কিন্তু সঙ্গী করে চলতে হবে, মাঝপথে বিক্রি করে দিলে চলবে না। শেয়ার বলুন বা মিউচুয়াল ফান্ডের স্কিমগুলো বলুন, কারণ ভয় পেয়েছেন। ভবিষ্যতে যে লক্ষ্যটা রয়েছে লং টার্ম, তার জন্যই কিন্তু এইভাবে চলতে হবে যেটা আমি বললাম। আরেকটি বিষয় হচ্ছে যে মিউচুয়াল ফান্ড বলুন বা শেয়ার মার্কেট বলুন, এখানে কিন্তু ইনভেস্টমেন্টটা রেগুলারলি করে যেতে হবে। এবং রেগুলারলি করার অর্থ হচ্ছে যদি আমি মান্থলি এসআইপি বা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানে বিনিয়োগ করি এবং সেটাকে যদি আমি 25 বছর চালিয়ে নিয়ে যাই, তাহলে কত টাকা হতে পারে এটা আপনি লক্ষ্য করুন। এবং এক্ষেত্রে কম্পাউন্ডিংয়েরও সুবিধা রয়েছে এসআইপির ক্ষেত্রে। ফর এক্সাম্পল, আমি 25 বছরের জন্য 10,000 টাকা রাখবো এবং আমি ধরে নিচ্ছি যে এক্ষেত্রে 12% হচ্ছে তার রিটার্ন আসবে, অ্যাভারেজ রিটার্ন। এটা কিন্তু এমনও হতে পারে যে 30% রিটার্ন হয়ে গেল, 40% রিটার্ন হয়ে গেল কোনো কোনো বছর, এবং কোনো কোনো সময় কিন্তু নেগেটিভ রিটার্ন হতে পারে। আমাকে ধৈর্য রাখতে হবে 25 বছর। তাতে দেখতে পাচ্ছি যে কোনো বিনিয়োগকারী যদি 10,000 টাকা মান্থলি এসআইপি স্কিমে বিনিয়োগ করেন 25 বছরের জন্য এবং 12% তার অ্যাভারেজ রিটার্ন থাকে, তাহলে 25 বছর বাদে কম্পাউন্ডিং ইফেক্ট নিয়ে তার টোটাল ভ্যালু দাঁড়াচ্ছে 1,70,22,065 টাকা। মানে 25 বছর 10,000 টাকা করে রেখেছেন, 1,70,22,065 টাকা তিনি জমা দিয়েছেন 30 লক্ষ টাকা, আর ওয়েলথ গেইন হয়েছে 1,40,22,065 টাকা। বোঝা যাচ্ছে কতটা তার সুবিধা রয়েছে। বড় সুবিধা হচ্ছে যে যখন একটা টাকা বেশ কিছুদিন জমে যাবে, তারপর কিন্তু তার থেকে তিনি কিছু টাকা তুলেও নিতে পারেন, আবার কিছু টাকা অ্যাডও করতে পারেন, এই সুবিধাটা রয়েছে। এবং যদি দেখা যায় তিনি স্যালারিয়েড পারসন বা কোনো কারণে তার ইনকাম বিভিন্ন সময় সময় বাড়তে পারে, তাহলে কিন্তু ইয়ারলি তিনি কিছু টাকা 10% টাকা তিনি হাইক করতে পারেন, বাড়িয়ে দিতে পারেন। মানে 10,000 টাকা রাখছিলেন, 11,000 টাকা করলেন পরের বছর, তারপরের বছর 12,000 টাকা করলেন। এইভাবে বাড়িয়ে নিলে দেখা যাবে এই 10,000 টাকা 25 বছরে কম করে, আমি যে স্কিমটি বললাম যে 1,000 টাকা প্রথম বছর, পরের বছর আরও 1,000 টাকা, এইভাবে 1,000 টাকা করে বেড়ে যাবে। তাহলে কিন্তু তার টাকার পরিমাণ কত দাঁড়াবে বলুন তো? কম করে 12 কোটি প্লাস। এটা কিন্তু অঙ্কের হিসাব। অতএব এক্ষেত্রে ধৈর্যটা বড় জিনিস। আরেকটা হচ্ছে যে কোন স্কিমে তিনি টাকা রাখছেন। আরেকটি বিষয় আছে যে মাসের যে কোনো দিন তিনি কিন্তু এসআইপি করতে পারেন। এটাও কিন্তু এমন নয় যে মাসের প্রথম তারিখ করতে হবে, 10 তারিখ করতে হবে, 20 তারিখ করতে হবে, তা নয়। দেখা গেছে যে যে কোনো মাসে যে কোনো দিন তিনি টাকা ইনস্টলমেন্ট কাটেন না কেন, তিনি কিন্তু প্রায় একই টাকা পাবেন। আরেকটি রিসার্চে দেখা গেছে প্রথম 5 বছর যদি দাম কম থাকে, মানে নেট অ্যাসেট ভ্যালু, পরবর্তী সময়ে আস্তে আস্তে যখন দাম বাড়বে তিনি কিন্তু অনেকটাই কিন্তু তিনি বেশি টাকা পাবেন। কারণ প্রথমে যখন দাম কম থাকবে তিনি বেশি ন্যাপ পাবেন, মানে ইউনিট বেশি পাবেন। ফলে ইউনিট বেশি পেলে পরে দাম বাড়বে, এটা কিন্তু বড় সুবিধা। এসআইপি স্কিমে কত টাকা ভবিষ্যতে বাড়তে পারে সেটা তো শুনলেন। যে টাকাটা জমলো সেই টাকা কিন্তু ভবিষ্যতে ধরুন 20 বছর 25 বছর বাদে যখন বিনিয়োগকারীর বয়স হবে, তখন তিনি এই টাকাটাকে কিন্তু এসডাব্লিউপি বা সিস্টেমেটিক উইথড্রয়াল প্ল্যানে খাটাতে পারবেন। সেই ক্ষেত্রে ধরুন 1 কোটি 2 কোটি টাকার মধ্য থেকে তিনি হয়তো 7% 8% মান্থলি টাকা তুলে নিলেন। এই ক্ষেত্রে দেখা যাবে যে ওই যে 1 কোটি বা 2 কোটি 1.5 কোটি যা টাকা জমেছে, সেই টাকাটার পরিমাণও কিন্তু আস্তে আস্তে বাড়বে এবং তিনি প্রতি মাসে টাকা তুলে নিতে পারবেন। ফলে এসডাব্লিউপি স্কিমে ভবিষ্যতে ব্যাংকে যেমন লামসাম টাকা রেখে ইন্টারেস্ট পাওয়া যায়, ঠিক তেমনি কিন্তু তিনি একটা ফিনান্সিয়াল ফ্রিডম ভোগ করবেন। মূল টাকা তো হাতে রইলই। এবার বলি, কোনো বিনিয়োগকারী যদি লামসাম মিউচুয়াল ফান্ডের বিভিন্ন স্কিমে বিনিয়োগ করে থাকেন, তাহলে তিনি কত টাকা পেতে পারেন? এখানে কিন্তু কম্পাউন্ডিংয়ের এফেক্ট আছে। যদি 5 লাখ টাকা কেউ বিনিয়োগ করেন কোনো মিউচুয়াল ফান্ড স্কিমে, তাহলে দেখা যাচ্ছে 10 বছর বাদে 12% অ্যাভারেজ রিটার্ন হিসাবে তিনি 15,50,000 টাকা পাবেনই। সেই টাকাটি তিনি যদি রেখে দেন ওই 5 লাখ টাকা, তাহলে 20 বছর বাদে তিনি পাবেন 48 লক্ষ টাকা এবং 30 বছর বাদে পাবেন 1,50,00,000 টাকা। বুঝতেই পারছেন কম্পাউন্ডিংয়ের এফেক্ট। যত বেশি দিন মিউচুয়াল ফান্ডের স্কিমে টাকা রাখা যাবে তত বেশি রিটার্ন। এবার বলি যে ভালো মিউচুয়াল ফান্ডের স্কিম বা শেয়ার
তিনি কিভাবে নির্বাচন করবেন, কারণ ভবিষ্যতে তো বড় কর্পাস তৈরি করতে হবে। এক্ষেত্রে অবশ্যই তিনি গত 5 থেকে 10 বছরের যে পাস্ট পারফরমেন্স, সেটা তিনি শেয়ার কিনুন বা মিউচুয়াল ফান্ড স্কিম কিনুন, সেটা দেখে নিতে হবে। এটা হচ্ছে প্রথম কাজ। সেকেন্ড হচ্ছে যে রিজনেবল এক্সপেন্স রেশিও, সেটা দেখতে হবে। এক্সপেন্স রেশিও খুব বেশি হলে কিন্তু দেখা যাবে যে রিটার্ন সেক্ষেত্রে কিছুটা কম আসে। 3 নম্বর হচ্ছে যে এক্সপেরিয়েন্সড এবং ওল্ড, মানে পুরনো ফান্ড ম্যানেজার, এটা কিন্তু হওয়া যায় ওই স্কিমগুলোর জন্য। নেক্সট হচ্ছে যে ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি, যেটা কিনা তার যে গোলস রয়েছে, তার যে রিস্ক টলারেন্স রয়েছে নিজের, তার প্রতি কিন্তু সুইটেবল হওয়া চাই। দেখা গেল যে গোল রয়েছে হয়তো 2 বছর বা 3 বছর বাদে তিনি টাকা তুলবেন, সেখানে অবশ্যই স্মল ক্যাপে টাকা রাখা বা স্মল যে বিভিন্ন শেয়ারগুলো রয়েছে সেখানে টাকা রাখা উপযুক্ত হবে না। আর রিস্ক টলারেন্সের ব্যাপার, দীর্ঘমেয়াদী তিনি টাকা রাখলে রিস্ক টলারেন্সটাও তার যতটা রয়েছে সেই অনুযায়ী কিন্তু তার টাকা তোলার ব্যাপারটা থাকবে, কারণ তিনি ভয় পেয়ে গেলে তিনি কিন্তু টাকা তুলে ফেলবেন। অতএব রিস্ক টলারেন্স তার কতটা রয়েছে তার প্রতি টাইম হরাইজন এবং কত টাকা রাখবেন, কত সময়ের জন্য রাখবেন, সবটাই কিন্তু রিস্ক টলারেন্সকে কেন্দ্র করেই কিন্তু এই নিবেশ বা বিনিয়োগটা হবে। ডিভিডেন্ড পাওয়া যায় ভালো কোম্পানির ক্ষেত্রে। এই ক্ষেত্রে আমার মতে এই ডিভিডেন্ডটাকে কিন্তু ইনভেস্টমেন্ট করা ভালো, মানে আবার সেটাকে বিনিয়োগ করে দেওয়া। তাতে কি সুবিধা হবে, এই ক্ষেত্রে নাম্বার অফ ইউনিট বেড়ে যাবে যদি রিইনভেস্ট করেন। 2 নম্বর হচ্ছে যে ফান্ডের ডিভিডেন্ড, সেটাও ভবিষ্যতে অনেকটা বেড়ে যাবে। এছাড়া যে কোম্পানির যে পোটেনশিয়ালস, সেটা আপনি বুঝতে পারবেন। এই 3টে সুবিধা কিন্তু রয়েছে যদি আপনি ডিভিডেন্ডটাকে রিইনভেস্ট করেন। যে শেয়ারগুলো কেনা হবে তার ফিনান্সিয়াল অ্যানালাইসিসটা কিন্তু ভালো করে করতে হবে, এবং যে মিউচুয়াল ফান্ডের স্কিমগুলো কেনা হবে তার ফ্যাক্টশিট এটা কিন্তু ভালো করে পড়তে হবে, এবং তার মধ্য থেকে অবশ্যই দেখতে হবে কতগুলো জিনিস, যেগুলো ঠিকঠাক না থাকলে অবশ্যই কিন্তু রিভিউ করে টাইম টু টাইম রিডিম করতে হবে বা সেল করে দিতে হবে। কোন কোন বিষয় পর্যবেক্ষণ করতে হবে? প্রথমত হচ্ছে যে কস্টটা লো দেখতে হবে, অবশ্যই এক্সপেন্স রেশিওটা যেটি কম থাকে সেটা দেখতে হবে। 2 নম্বর হচ্ছে ব্রোকারেজ চার্জ যত কম হয় ততই ভালো। তারপর হচ্ছে এক্সিট লোড, হঠাৎ করে যদি বিক্রি করে দেন মিউচুয়াল ফান্ডের স্কিম বা শেয়ার, তাহলে এক্সিট লোড কত আছে সেটা দেখতে হবে। এছাড়া যে ট্যাক্স, যেটা মানে ক্যাপিটাল গেইন ট্যাক্স, সেটা কত পড়বে সেটাও দেখতে হবে, কারণ শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স আছে। যদি কেউ 1 বছরের মধ্যে তারা মিউচুয়াল ফান্ডের বিভিন্ন স্কিম থেকে বেরিয়ে আসে, শেয়ার থেকে বেরিয়ে আসে, তাহলে কিন্তু এক্ষেত্রে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স আছে। লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স, সেটা 1 বছর পার হয়ে গেলে সেটা টোটাল যে লাভ হবে সেই লাভের ওপর 1,25,000 টাকা ছাড়, এটা দেখতে হবে। এইগুলো হিসেব নিকেশ করে তাহলে কিন্তু সেই ধরনের স্কিম বা শেয়ারে বিনিয়োগ করতে হবে। এবার আমি 4টি ফিনান্সিয়াল বুক বা বইয়ের নাম বলবো, যেগুলো অবশ্যই প্রত্যেক বিনিয়োগকারীর সেগুলো স্টাডি করা উচিত, তাহলে অনেকটাই তার আইডিয়াটা বাড়বে। এছাড়া যদি অভিজ্ঞ কোনো ব্যক্তির সংস্পর্শে বিনিয়োগকারী আসতে পারেন, যিনি মার্কেট সম্বন্ধে অভিজ্ঞ, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড সম্বন্ধে, তাহলে তো সুবিধাটা হবে। আমি এই বইগুলোর নাম বলছি। প্রথমত হচ্ছে দ্য ইন্টেলিজেন্স ইনভেস্টর, নাম্বার 2 ওয়ান আপ অন ওয়াল স্ট্রিট, 3 নম্বর হচ্ছে দ্য সাইকোলজি অফ মানি, আর 4 নম্বর হচ্ছে কমন স্টকস অ্যান্ড আনকমন প্রফিটস। এই 4টি বই বিনিয়োগকারীরা স্টাডি করতে পারেন, তাহলে মার্কেট সম্বন্ধে অনেকটাই আইডিয়া তাদের বাড়বে। তবুও বলি যে মার্কেটে কালকে দাম বাড়বে না কমবে, নেট অ্যাসেট ভ্যালু বাড়বে না কমবে, এটা কিন্তু কেউ বলতে পারেন না, কারণ এগুলো অনেকগুলো ফ্যাক্টরসের মধ্যে কাজ করে। যদি কেউ বলতে পারতো যে কত দাম বাড়বে আগামী দিনগুলোতে, কোনো একটি নির্দিষ্ট শেয়ার বা মিউচুয়াল ফান্ড স্কিমের দাম বাড়বে কি না, এটা অনুমান করা যায়, কিন্তু সঠিকভাবে বলা যায় না। সেই কারণে মার্কেট সম্বন্ধে অভিজ্ঞতা হতে হবে, পাস্ট পারফরমেন্স তো অবশ্যই স্টাডি করতে হবে, এবং যদি কোনো স্কিম বাজে ফাংশন করে বা শেয়ার বাজে ফাংশন করে, মানে নেগেটিভ রিটার্ন বা কম রিটার্ন হয়, তাহলে বাজারে খুঁজে দেখতে হবে যে ক্যাটাগরি অ্যাভারেজ থেকে ভালো রিটার্ন কারা দিচ্ছে এবং টোটাল কত রিটার্ন পাওয়া যাচ্ছে
এটা স্টাডি করে তবেই সেখানে নিবেশ করতে হবে। তবে স্ক্যাম থাকলে, কোম্পানিতে যদি স্ক্যাম থাকে, তাহলে সেখান থেকে কিন্তু সরে আসা উচিত। আজকের এই ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানান আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে। আর আমার চ্যানেলে যদি কেউ এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, যারা দেখছেন তাদের প্রতি একান্ত অনুরোধ যে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমার এই রাউস স্পিচ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিলেই হলো। আমি 2-1 দিনের মধ্যেই আরেকটি অর্থ সংক্রান্ত ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।